السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে এই কোরআন শিক্ষার আসরে কোরআন শিক্ষার জন্য কিছু মেহনত করার তৌফিক দান করেছেন। এজন্য আমি যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি বলবো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে আমার এই আরবি শিক্ষার আসরটা হচ্ছে যারা আমরা কোরআন ছোটোবেলায় শিখেছি এখন ভুলে গিয়েছি, অথবা যারা শিখিনি, বাংলা পড়তে জানি কিন্তু আরবি পড়তে জানি না। আজকে আমার এই এপিসোডটা তাদের জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ। কেননা আমরা বাংলা পড়তে জানি কিন্তু আরবি পড়তে জানি না। বাংলার সাথে মিলিয়ে আমরা আরবিটি উচ্চারণ করব। যদিও কোনো কোনো শব্দ বাংলাতে উচ্চারণ হয় না, করা যায় না, কিন্তু আমরা চেষ্টা করব উচ্চারণগুলো সহিভাবে কীভাবে উচ্চারণ করা যায়। আমরা যদি সকলে খেয়াল করি তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এই আরবি শিক্ষা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আমার ভিডিও লম্বা না করে মূল পর্বে আমরা চলে যাচ্ছি। এর আগে আমি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আরবি 29টি হরফের মধ্যে সর্বপ্রথম হরফটি হচ্ছে আলিফ। উচ্চারণটি হবে আলিফ। আলিফ আমরা টান দিব না, এবং আলিফ উচ্চারণ করার সময় উচ্চারণের শেষ দিক দিয়ে যখন আমরা আলিফ ফার মতো একটা উচ্চারণ হবে, সেই আওয়াজের সময় উপরের দুই দাঁত, সামনের উপরের দুই দাঁত আমাদের ঠোঁটের সাথে নিচের ঠোঁটের সাথে লাগাবো, আলিফ। উচ্চারণটা হবে আলিফ। তারপরে হরফটি হচ্ছে বা। বা সাধারণত আমরা বাংলাতে যেভাবে উচ্চারণ ব, বাবা বা এই ধরনের ব দিয়ে যে সকল শব্দগুলো উচ্চারণ করি, তো তেমনিভাবে উচ্চারণটি হবে বা। তারপরের হরফটি হচ্ছে তা। বাংলাতে আমরা ত দিয়ে যেভাবে উচ্চারণগুলো করি, তা, তাল অথবা তেঁতুল, তাল অথবা তেঁতুল, ঠিক তেমনিভাবে তৃতীয় হরফটি হচ্ছে তা। এরপরের হরফটি হচ্ছে সা। সা একদম পাতলা, উচ্চারণটি হবে একদম পাতলা, সা। আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো। আমি আবারও বলছি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব সা। আমরা আবার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। সামনের উপরে দুই দাঁতের আগার সাথে জিহ্বার আগা লাগিয়ে তারপর আমরা উচ্চারণ করি সা, সা। তারপরে হরফটি হচ্ছে জিম। জিম হরফটি হবে একটু শক্ত, জিম। যদি আমরা জিম বলি অথবা জিম বলি তাহলে উচ্চারণটি সঠিক হয় না, আমাদের উচ্চারণটি একটু শক্ত হবে, উচ্চারণটি হবে জিম, জিম। এরপরের হরফ হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, গলার ভিতর থেকে আসতে হবে, হ্যাঁ। এরপরের হরফ হচ্ছে খ। উচ্চারণটি হচ্ছে খ। আমরা অনেক সময় কিছু খেতে গেলে যখন আমাদের গলার ভিতরে কোনো কিছু আটকে যায়, তখন আমরা গলা যেভাবে ঝেড়ে সেই গলাটা ক্লিয়ার করি, তো ঠিক তেমনিভাবে উচ্চারণটি হবে খ, খ। তারপরের হরফ হচ্ছে দাল। দাল অর্থাৎ বাংলাতে আমরা দ যেভাবে যেখান থেকে উচ্চারণ করি ঠিক তেমনিভাবে দাল, দাল। তারপরে হরফটি হচ্ছে জাল, ঠিক সার মতো। সা আমরা যেভাবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে যেভাবে লাগিয়ে আমরা উচ্চারণ করেছিলাম সা, ঠিক সেখান থেকেই উচ্চারণ হবে জাল। দালের পরের হরফটি হচ্ছে জাল, জাল। জিহ্বার আগা দুই দাঁতের আগার সাথে, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, উচ্চারণটি হবে জাল। এরপরে হরফটি হচ্ছে র। র বাংলায় আমরা র যেভাবে বলি, র থেকে কিছুটা একটু পরিবর্তন হবে, র। জিহ্বা উল্টিয়ে যাবে, উচ্চারণটা হবে র, র, র। তারপরে হরফটি হচ্ছে জা। জা একটু হালকা একটু জাজের একটা আওয়াজ হবে, জাজ, জা, জা। তারপরের হরফটি হচ্ছে সিন। সিন অর্থাৎ
আমরা যখন আমাদের মা বোনেরা যখন রান্না করে, তো রান্না করার সময় যখন তেলের মধ্যে একটুখানি পানি ছিটিয়ে দেয় তখন একটা আওয়াজ হয়, করে একটা আওয়াজ হয়। তো সিনের সময় ঠিক সেই আওয়াজটা হবে সিন, সিন, সিন। এরপরের হরফটি হচ্ছে শিন। অর্থাৎ আমরা অনেক সময় কাউকে ভয় দেখানোর জন্য অথবা সাপের আওয়াজ করার জন্য যখন আমরা কোনো আওয়াজ করি, ঠিক তেমনিভাবে শিনের উচ্চারণটা তেমনিভাবেই হবে। শিন, একটা আওয়াজ হবে, সাপের মতো একটা আওয়াজ হবে, শিন, শিন। তারপরে হরফটি হচ্ছে সদ, সদ। সদ উচ্চারণ করার সময় আমাদের মাড়ির দাঁতের সাথে আমাদের জিহ্বার দুই পাশে যে কোনো এক পাশ লাগিয়ে দিলেই আমাদের উচ্চারণটা হয়ে যাবে সদ, সদ, সদ। চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। জিহ্বাটা একটু উল্টিয়ে আমরা যদি উচ্চারণ করি সদ, সদ। এরপরের হরফটি হচ্ছে দদ, দদ। দাল এবং জ দুটার মাঝামাঝি, দদ, দদ। উচ্চারণটি হবে দদ। তারপরের হরফটি হচ্ছে ত, ত। তা এবং ত দুইটা আলাদা শব্দ, আলাদা হরফ। তো তা থেকে অল্প একটু ভারী উচ্চারণ হবে ত। উচ্চারণটি হচ্ছে ত। যদি তা দিয়ে বলি তখন উচ্চারণ হবে ত, আর ত দিয়ে বললে উচ্চারণটি হবে ত, ত। এরপরে হরফটি হচ্ছে জ, জ। উচ্চারণটি আমরা আবার খেয়াল করি জ। উচ্চারণটি হচ্ছে জ। তারপরের হরফটি হচ্ছে আইন, আইন। গলার ভিতর থেকে আমরা উচ্চারণ করার চেষ্টা করি আইন। গলার মধ্যে একটু নিচে বুকের দিকে যে জায়গাটির মধ্যে আমাদের সকলের একটু ছিদ্রর মতো থাকে, একটু জায়গাটা নিচু থাকে, সেই জায়গাটার মধ্যে আমরা আঙ্গুল দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি আইন, আইন। এরপরে হরফটি হচ্ছে গইন। খ যেভাবে আমরা উচ্চারণ করেছিলাম ঠিক সেখান থেকে উচ্চারণটি হবে গইন, গইন, গইন। তারপরে হরফটি হচ্ছে ফা, ফা। অর্থাৎ আলিফ পড়ার সময় যে উচ্চারণটা আমাদের হয়েছিল, উপরে দুই দাঁতের আগার সাথে নিচের ঠোঁটের প্যাড লেগে আমাদের উচ্চারণ হবে ফা, ফা। সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের প্যাটের সাথে লাগবে, উচ্চারণটি হবে ফা, ফা। তারপরের হরফটি হচ্ছে কফ, কফ, কফ। গলার মাঝখানে আমরা উচ্চারণ করব কফ, কফ, কফ। ক বাংলায় আমরা উচ্চারণ কর মতো না করে অল্প একটু ভিতর থেকে আমরা উচ্চারণটি করব কফ, কফ। তারপরে হরফটি হচ্ছে কাফ, কাফ। বাংলাতে আমরা যেভাবে কর দিয়ে উচ্চারণ করি, ক আকার দিয়ে কা, কাকা বা কাক, ঠিক তেমনিভাবে উচ্চারণটি হবে কাফ, কাফ। তারপরে হরফটি হচ্ছে লাম। বাংলা ল, বাংলাতে আমরা যেভাবে ল দিয়ে ল আকার লাম ম আমরা উচ্চারণ করি, ঠিক তেমনিভাবে লাম, লাম। এটাতে কোনো কঠিন শব্দ নাই, আমরা উচ্চারণ সাধারণভাবে বলবো লাম। তারপরের হরফটি হচ্ছে মিম। মিমটাও বাংলাতে সহজভাবে উচ্চারণ করা যায়, ম দীর্ঘ ইকার মি, তারপর মিম। এটা উচ্চারণ করতে গেলে আমাদের অন্য কোনোভাবে সমস্যা হয় না। মিম উচ্চারণ করার সময় আমরা দুটোর থেকে আমরা উচ্চারণ করব মিম। তারপরের হরফটি হচ্ছে নুন, নুন। এটাও বাংলাতে সহজভাবে উচ্চারণ করা যায় নুন। তারপরে হরফটি হচ্ছে ওয়াও। ওয়াও উচ্চারণ করার সময় আমাদের মুখটা গোল হবে এবং ওয়া মাঝামাঝি আসলে মুখটা খুলে যাবে পুরোপুরি। এরপর আবার উচ্চারণের শেষের জায়গায় এসে আমাদের মুখ আবার গোল হয়ে যাবে। অর্থাৎ শুরুতে এবং শেষে আমাদের মুখ গোল হবে, মাঝখানে মুখটা একটু খুলে যাবে, অর্থাৎ এভাবে ওয়াও, ওয়াও। তারপরে হরফটি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আমরা জিমের পরে যেটা পড়েছিলাম হ্যাঁ গলার ভিতর থেকে, এটা হবে হ্যাঁ। অর্থাৎ মনে হবে যেন
পেটের ভিতর থেকে আসছে শব্দটা, উচ্চারণটি হবে হ্যাঁ। হ্যাঁ অর্থাৎ হাত বলি বা হ দিয়ে যে যে সকল শব্দগুলো আমরা উচ্চারণ করি ঠিক তেমনিভাবে নর্মালভাবে উচ্চারণটি হবে হ্যাঁ। হ্যাঁ, তারপরে হরফটি হচ্ছে হামজা। হ যেভাবে উচ্চারণ করবে হামজা ঠিক তেমনিভাবে হামজা। হাম যা বলার সময় বা যার উচ্চারণটা হবে হামজা, আমরা হামজা বলবো না, উচ্চারণটি হবে হামজা। হামজা। তারপরের হরফটি হচ্ছে ইয়া। ইয়া ইয়া বলবো না, উচ্চারণটি হবে ইয়া। ইয়া, মুখটা একটু চ্যাপ্টা হবে, চ্যাপ্টা করে আমাদের উচ্চারণটি হবে ইয়া। ইয়া। তো আজকে আমরা যা শিখতে পারলাম, আমাদের এই চর্চাটা সব সময় থাকা উচিত। সব সময় আমরা চর্চার মধ্যে থাকি, দেখব অল্প সময়ের মধ্যে আমরা কোরআন শিখে যাব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।